আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। তো গাইস, গ্যাংস্টার গল্পের পার্ট 2 নিয়ে হাজির হলাম। তো চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। আমার মাকে খুন করার জন্য যে ওদেরকে অনেক ভারী মূল্য চোকাতে হবে সেটা ওদের বোঝা উচিত ছিল। কথাটা বলেই মুচকি হাসি দিল রাশমিক। ঠোঁটের মুচকি হাসি বজায় রেখে রাশমিক বলল, ভার্সিটিতে যেন কেউ না জানে তোরা আমার ভাই, আর মাফিয়া কিং গ্যাংয়ের সব ইনফরমেশন আমার চাই উইথ 1 আওয়ার। কিভাবে আনবি সেটা তোদের ব্যাপার। রাশমিকের কথার প্রতি উত্তরে তাসরিফ বলল, ভাই আমরা সব ইনফরমেশন নিয়ে এসেছি। তুমি এখানে চলে আসার পরে আমরা একদিকে যেমন তোমাকে পাগলের মতো খুঁজেছি, তেমনি অন্যদিকে এক এক করে মাফিয়া কিং গ্যাংয়ের সবকিছুর খোঁজ খবর নিয়েছি। অবশেষে আমাদের একজন ইনফরমার বলল যে তুমি এখানে আছো, তাই আমরা আর দেরি না করে তোমার কাছে চলে আসলাম। আবির রাশমিকের দিকে একটা ফাইল এগিয়ে দিয়ে বলল, ভাই এই ফাইলে সবকিছু আছে। রাশমিক ফাইলটা আবিরের কাছ থেকে নিতে নিতে বলল, এই জন্যই তো তোদের এত ভালোবাসি, এত ভরসা করি। আবিরের কাছ থেকে ফাইলটা নিয়ে দেখতে আরম্ভ করলো রাশমিক। হঠাৎ ওর চোখ আটকে গেল একটা নামের উপরে। ফাইল থেকে চোখ সরিয়ে নিয়ে ও মাহিমের দিকে তাকিয়ে বলল, ডার্ক কুইন গ্যাংয়ের প্রত্যেকটা মেম্বারের A to Z ইনফরমেশন আমাকে এনে দিবি, এবং সেটাও যত তাড়াতাড়ি সম্ভব। আচ্ছা ভাই, আমি এক্ষুনি যাচ্ছি। মাহিম বাসা থেকে বেরিয়ে গেলে রাশমিক আবিরকে উদ্দেশ্য করে বলল, গ্যাংয়ের সবাইকে এক জায়গায় জড়ো কর আর ওদেরকে বল পুরো সিলেটে ছড়িয়ে পড়তে। আচ্ছা ভাই। রাশমিক বলল, এক্সট্রা গান আছে সাথে? তাসরিফ নিজের কোমর থেকে .22 ক্যালিবারের একটা গান বের করে রাশমিকের দিকে এগিয়ে দিল। রাশমিক গানটা হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করতেছিল ওটাকে। তখন তাসরিফ ওর দিকে তাকিয়ে কিছুটা কৌতূহলের সাথে প্রশ্ন করলো, ভাই নওরিন কি তোমাকে চিনতে পারছে? আরে না, কিভাবে চিনবে? মোটা ফ্রেমের চশমা, তেল চিপচিপে চুল, ডোলা ডোলা শার্ট, চেনার কি কোনো উপায় আছে নাকি? তাছাড়া ও তো কখনো আমাকে দেখেও নি। আমি ভাবতেছি তোরা আমাকে কিভাবে চিনতে পারলি। কি যে বলো ভাই, হাজারো লোকের ভিড়ও তোমাকে চিনে নিতে পারবো আমরা, অসুবিধা হবে না, সে তুমি যেভাবেই থাকো না কেন। আচ্ছা বাদ দে সব কথা। মজার বিষয় হলো গতকালকে নওরিন আমাকে মেরেছিল, তুমি ওকে কিছু বলনি? আমি তো এখানে এসেছিলাম আম্মুর শেষ ইচ্ছাটা পূরণ করতে, সাধারণ জীবনযাপন করতে, একটা সাধারণ ছেলে হয়ে বাঁচতে, কিন্তু ওরা আমার মাকেও রেহাই দিল না। আচ্ছা আম্মুর কি কোনো দোষ ছিল নাকি বল? কি ক্ষতি করেছিল আমার মা ওদের? তাসরিফ অবাক চোখে তাকিয়ে আছে রাশমিকের দিকে, কারণ ও এই প্রথম রাশমিকের চোখে পানি দেখলো। ভাই তোমার চোখে পানি? তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে কি হবে বলো? আম্মুকে মারার পেছনে যাদের হাত ছিল তাদের সবাইকেই এক এক করে মরতে হবে, কেউ রেহাই পাবে না। আবিরের কথা শুনে রাশমিকের মুখে একটা মুচকি হাসির দেখা ফুটে উঠলো। ও নিজের হাসিটা বজায় রেখে বলল, আমার অনুমান যদি ঠিক হয় তাহলে আমি আমার প্রথম টার্গেট পেয়ে গেছি, এখন শুধু সময়ের অপেক্ষা। রাশমিকের কথা শেষ না হতেই রুমে প্রবেশ ঘটলো মাহিমের, এবং ও একটা ফাইল রাশমিকের দিকে এগিয়ে দিয়ে বলল, ভাই এই নাও, এখানে সবকিছু আছে। মাহিমের কাছ থেকে ফাইলটা নিয়ে তাতে চোখ বুলাতে থাকে রাশমিক। হঠাৎ করে ওর মুখ থেকে একটা মুচকি হাসি রেখা ফুটে উঠলো। তবে এবারে হাসিটার মানে আবির, মাহিম আর তাসরিফ কারোই বুঝতে তেমন একটা অসুবিধা হলো না। রাশমিক ফাইলটা পাশের টেবিলের উপরে রেখে ওদের তিনজনকে উদ্দেশ্য করে বলল, আজকে রাত ঠিক 12টায় প্রস্তুত থাকিস। রাশমিকের কথার প্রতি উত্তরে মাহিম বলল, আচ্ছা ভাই, তোরা এখন যা, আমাকে একটু একা থাকতে দে, আর তোদেরকে যে কাজটা দিয়েছিলাম সেটা গিয়ে কমপ্লিট কর। আচ্ছা। আবির, মাহিম এবং তাসরিফ রাশমিকের রুম থেকে বেরিয়ে গেলে ও বিছানায় নিজের গায়ে এলিয়ে দেয়। তবে ও ডুবে আছে কোনো এক গভীর চিন্তায়, আর ওর মুখে লেগে আছে সেই এক চিলতে হাসি। তবে এই হাসিটাই হয়তো আজ কেড়ে নেবে কারো প্রাণ। তবে রাশমিককে ভাবাচ্ছে অন্য আরেকটা বিষয়, একজন মানুষ কিভাবে দুইটা গ্যাংয়ে থাকতে পারে। তার মানে সে যে কোনো একটা গ্যাংয়ের সাথে বেইমানি করতেছে, কিন্তু আমি যে বেইমানি সহ্য করতে পারি না। এখন আমার একটা বদ অভ্যাসের জন্য বেচারাকে মরতে হবে। ঘড়িতে সময় রাত 12:02। রাশমিকের ফোনটা হঠাৎ বেজে উঠলো। ও ফোনের দিকে তাকিয়ে দেখে মাহিম কল করছে। 7-5 কোনো কিছু না ভেবে রাশমিক কলটা রিসিভ করলে অপর প্রান্ত থেকে মাহিমের গলার আওয়াজ ভেসে আসলো ওর কানে। হ্যালো ভাই। বল। ও এখন কনকর্ডের সামনে আছে, কিন্তু সমস্যা হলো নওরিনও আছে ওদের সাথে। নওরিনকে তুই কল করে বল যে আমি ওর সাথে দেখা করব, আর ওকে ওর সামনে আসতে বলবি একা। আচ্ছা ভাই। আর কোনো কথা না বাড়িয়ে রাশমিক কলটা কেটে দিল। আজ আবার অনেক দিন পরে ও কাউকে মারতে যাচ্ছে। তবে আজকের রাশমিক এবং ভার্সিটির সেই রাশমিকের মধ্যে পার্থক্য আকাশ পাতাল, কারণ আজকে আর সেই মোটা ফ্রেমের চশমা, তেল চিপচিপে ভেজা চুল রাশমিক নেইও। আজকে ওর পরনে আছে ব্ল্যাক লং কোট, স্পাইট করা চুল আর মুখে জোকারের মাস্ক। অন্যদিকে নওরিন কনকর্ডে বসে আড্ডা দিচ্ছে ওর গ্যাংয়ের ছেলেদের সাথে। হঠাৎ ওর ফোনের রিংটোনটা বেজে উঠলো। তবে যে নাম্বার থেকে কল এসেছে সেটা ওর কাছে অপরিচিত, কিন্তু নওরিনের কাছে নাম্বারটা অপরিচিত হলেও যে ওকে কল করছে তার কাছে নওরিন অপরিচিত নয়। হ্যাঁ, কলটা মাহিমি করেছে ওকে। নওরিন কলটা রিসিভ করে ফোনটা নিজের কানে ধরে বলল, হ্যালো কে? আমি জোকার কিং গ্যাং থেকে বলছি। হ্যাঁ বলুন, কোনো দরকার ছিল কি? ভাই আপনার সাথে দেখা করতে চাই। সত্যি? কখন, কোথায়?
আপনি ইয়োলোর সামনে চলে আসুন, তবে একা আসবেন। আচ্ছা, আমি এখনই আসছি। আর কোনো কথা না বাড়িয়ে মাহিম অপর প্রান্ত থেকে কলটা কেটে দিল। তবে এত কিছুর মাঝেও নওরিন আজকে অনেক খুশি, কারণ যাকে কখনো কেউ দেখেনি তাকে আজ নিজের চোখে দেখবে ও। এছাড়াও নওরিন রাশমিককে ভালোবাসে। নওরিন অবশ্য রাশমিককে অনেকবার বলেছে কথাটা, কিন্তু রাশমিক ওকে বারবার ফিরিয়ে দেয়। নওরিন এটা জানে যে রাশমিক ওকে ভালোবাসে, কিন্তু রাশমিকের একটাই কথা, ও কখনো ওর অনিশ্চিত জীবনের সাথে নওরিনকে জড়াবে না। গ্যাংস্টারদের জীবনে ভালোবাসার কোনো জায়গা নেই। নওরিন বসা থেকে দাঁড়িয়ে ওর সাথে থাকা ছেলেগুলোকে উদ্দেশ্য করে বলল, তোরা থাক, আমি গেলাম। নওরিনের এর কথার প্রতি উত্তরে রাকিব বলল, কই যাও আপু? আর কে কল দিয়েছিল তোমাকে? ইয়োলোর সামনে যাব। তোদের দুলাভাই নাকি আমার সাথে দেখা করবে। আমরা আসবো না, আমাকে একা যেতে বলেছে। তারপর রাকিব বলল, হঠাৎ কি মনে করে বলো তো? এতদিন তুমি এত করে বললে দেখা করতে, দেখা করলো না, কিন্তু আজ হঠাৎ সে নিজে দেখা করতে চাইছে, তাও আবার একা। হয়তো আজকে বলবে যে ও আমাকে ভালোবাসে। ইস, আমার তো ভাবতেই আনন্দ লাগছে। যাই হোক, তোরা থাক, আমি গেলাম। আচ্ছা, সাবধানে যেও, আর কোনো সমস্যা হলে আমাকে কল দিও। আচ্ছা। ওদের কাছ থেকে বিদায় নিয়ে নওরিন বেরিয়ে পড়লো ইয়োলোর উদ্দেশ্যে। নওরিন চলে গেলে রাকিব ওখানে উপস্থিত বাকি সবাইকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা, আপু তো চলে গেল ভাইয়ের সাথে দেখা করতে, আমরা আর এখানে বসে কি করব? চল আমরাও চলে যাই। রাকিবের কথার প্রতি উত্তরে এখানে উপস্থিত সবাই হ্যাঁ সূচক মাথা নাড়ালো। ওরা সবাই যখন উঠে চলে যেতে নিবে, তখনই ওদের সামনে এসে দাঁড়ায় রাশমিক। রাশমিককে দেখে রাকিব বলে উঠলো, ভাই আপনি এখানে? আপু তো আরও আপনার সাথে দেখা করতে গেছে ইয়োলোর সামনে। রাশমিক হাতের ইশারায় রাকিবকে থামিয়ে দিয়ে ওদের মধ্য থেকে একটা ছেলেকে ডাক দিল। রাশমিকের ইশারা পেয়ে ছেলেটা ওর সামনে এসে দাঁড়ায়। ছেলেটা ওর সামনে এসে দাঁড়ালে ও ছেলেটাকে উদ্দেশ্য করে প্রশ্ন করলো, নিহানকে চিনিস? ছেলেটা সামান্য তুতলিয়ে উত্তর দিল, কে নিহান? আমি কোনো নিহানকে চিনি না। আচ্ছা, বুঝলাম, কিন্তু তুই তুতলাচ্ছিস কেন? আর তুই যদি নিহানকে নাই চিনিস, তাহলে আজকে সিলেট ভার্সিটির মাফিয়া কিং গ্যাংয়ের পরিচয় দিচ্ছিলি কেন? কবে? আমি তো কোনোদিন সিলেট ভার্সিটিতে যাইনি। তাই নাকি? তাহলে আজকে সিলেট ভার্সিটিতে একটা ছেলেকে মারতে কে গেছিল? তোর ভূত নাকি? রাশমিকের কথা শেষ হতে না হতেই ছেলেটা নিজের কোমর থেকে পিস্তল বের করে এবং পিস্তলটা রাশমিকের দিকে তাক করে গুলি চালানোর আগেই 3টি গুলি এসে লাগে ছেলেটার মাথায়, আর ওর নিথর দেহ ওখানেই লুটিয়ে পড়ে। হ্যাঁ, আবির, মাহিম আর তাসরিফই চালিয়েছে গুলি 3টি। রাশমিক রাকিবের দিকে তাকিয়ে ওকে প্রশ্ন করলো, ও তোদের গ্যাংয়ে এতদিন ধরে আছে? ভাই, ও আজকেই জয়েন করেছিল। কাউকে নিজেদের গ্যাংয়ে নেবার আগে তার ব্যাপারে ভালো করে খোঁজ খবর নিস। জি ভাই। নেই তো? তাহলে মাফিয়া কিং গ্যাংয়ের মেম্বার তোদের গ্যাংয়ে কি করছে? আসলে ভাই, হয়তো কোথাও ভুল হয়ে গেছিল, তাই ঢুকে পড়েছে। নেক্সট টাইম থেকে এমন ভুল যেন ভুল করেও না হয়, কথাটা মাথায় রাখিস। জি ভাই, এখন যা এখান থেকে। রাকিবরা আর কোনো কথা না বাড়িয়ে মাথা নিচু করে রাশমিকের সামনে থেকে চলে গেল। ওরা চলে গেলে রাশমিক আবির, মাহিমা, তাসরিফকে উদ্দেশ্য করে বলল, তোরা বাসায় চলে যা, আমি নবীনের সাথে দেখা করে আসতেছি। রাশমিকের কথার প্রতি উত্তরে তাসরিফ বলল, আচ্ছা ভাই, সাবধানে যেও। তোরা যা। আবির, মাহিম আর তাসরিফ রাশমিকের থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। আর রাশমিক চলে গেল নওরিনের সাথে দেখা করতে। অন্যদিকে নওরিন এতক্ষণ ধরে একা একা দাঁড়িয়ে থেকে অধৈর্য হয়ে নিজের সাথেই বকবক করা শুরু করে দিয়েছে। ওই শালায় আসলে একটা জোকার, 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি, আর শালার আসার কোনো খবরই নেই। আজকে আসুক, ওর জোকারগিরি আমি বের করে দিব। আমিও ডার্ক কুইন, আর আমার সময়ের কোনো দাম নেই নাকি? ভালোবাসি বলে কি যা খুশি তাই করবে? হঠাৎ পিছন থেকে কে যেন নওরিনের মাথায় পিস্তল তাক করে ধরলো, আর নওরিন পিছনের দিকে ঘুরে তাকাতেই দেখে জোকারের মাস্ক পরা একটা ছেলে দাঁড়িয়ে আছে। নওরিন আচমকায় ছেলেটার হাত থেকে পিস্তলটা নিজের হাতে নিয়ে নিল এবং বলল, তুই কি ভেবেছিস হ্যাঁ, তোকে ভালোবাসি বলে তুই যা খুশি তাই করবি? 1 ঘন্টা ধরে এখানে একা একা দাঁড়িয়ে আছি, আর তোর এখন আসার সময় হলো? আসলে একটা জরুরি কাজ ছিল, তাই একটু দেরি হয়ে গেল। রাখ তোর জরুরি কাজ, তুই এখন আমাকে জড়িয়ে ধরবি, না হলে কি করব? হ্যাঁ, পাইছি। তুই এখন আমাকে জড়িয়ে না ধরলে আমি নিজেকে শেষ করে দিব। নওরিন নিজের মাথায় পিস্তলটা টাক করে একদমে বলে ফেললো কথাটা। ও ধীরে ধীরে পিছনের দিকে যাচ্ছে, আর রাশমিক ওর দিকে এক পা করে এগোতে এগোতে বলল, দেখো নওরিন, ওটা মজা করার জিনিস না, গুলি বেরিয়ে যাবে। ওই আর এক পা সামনে এগোবি না, বলে দিলাম। আমি 1 থেকে 3 গুনবো, তার মধ্যে তুই যদি আমাকে জড়িয়ে না ধরিস, তাহলে আমি সত্যি গুলি চালিয়ে দেবো, মনে রাখিস। এসব কি পাগলামি শুরু করেছো নওরিন? পিস্তলটা দাও আমার কাছে। 1 নওরিন, আমি কিন্তু থামতে বলছি। 2 নওরিন, 3 বলার সাথে সাথেই 3 বলার সাথে সাথেই আসলে 3 বলার সাথে সাথে ভাই, আমি জানি ভাই আপনারা এটা শোনার লেগে পাগল হয়ে গেছেন। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি। 3 বলার সাথে সাথেই রাশমিক নওরিনকে জড়িয়ে ধরলো। নওরিনের মুখের কোনো এক চিলতে হাসি ফুটে উঠলো রাশমিকের কর্মকাণ্ড দেখে। নওরিন মনে মনে বলল, আবার বলে ও নাকি আমাকে ভালোবাসে না। নওরিনকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে রাশমিক বলে উঠলো, কি পাগলামো হচ্ছে এগুলো নওরিন মুচকি হেসে জবাব দিল, তোমাকে ভালোবাসায় পাগলামি। একবার বলো না যে তুমি আমাকে ভালোবাসো। কি সব সময় শুধু ভালোবাসা করো তুমি? কেন বুঝতেছো না যে আমাদের এই অনিশ্চিত জীবনে প্রেম ভালোবাসার কোনো স্থান নেই? আচ্ছা চলো
আচ্ছা চলো না আমরা এই বাংলাদেশ ছেড়ে অনেক দূরে কোথাও চলে যাই, যেখানে আমাদেরকে কেউ খুঁজে পাবে না। সেখানে আমরা দুজন মিলে ছোট্ট একটা সংসার সাজাবো। দেখো নওরিন, আমার জীবনের একটা লক্ষ্য আছে, আর সেই লক্ষ্য আমি যতদিন পর্যন্ত না পৌঁছাতে পারবো ততদিন পর্যন্ত আমি অন্য কোনো বিষয় নিয়ে ভাবতে চাই না। কি লক্ষ্য সেটা আমি তোমাকে এখন বলতে পারবো না, সময় হলে জেনে যাবে। আর অনেক রাত হয়েছে, এখন বাসায় যাও। তা না হয় গেলাম, কিন্তু তোমার ওই মাস্কটা একটু সরাও না, প্লিজ, আমি তোমাকে একবার দেখবো। এখন না, সময় হলে আমি নিজেই তোমার সামনে আসবো। আর তুমি তোমাকে দেখছোই, শুধু দেখো না, আমাকে মারছো। কি বলো আবোল তাবোল কথা? আমি তোমাকে কবে দেখলাম, আর মারলামই বা কবে? সেটা বরং এখন রহস্য হয়েই থাক। সময় এবং সুযোগ দুটো হলেই একসাথে মিলে যাবে সব কিছু। তুমি না খুব অদ্ভুত একটা মানুষ, সবসময় শুধু রহস্য রহস্য করো। আমিও তো সেটাই বলি যে আমি একদম অদ্ভুত মানুষ, কিন্তু এই অদ্ভুত মানুষটাকে যে তুমি অকারণে ভালোবাসো সেটাই বুঝি না। ভালোবাসার জন্য কোনো কারণ থাকতে হয় না, যে ভালোবাসার পিছনে কারণ থাকে সেটা কখনো ভালোবাসা হতে পারে না। সেটাকে বলে ক্ষণিকের মোহ, যা কিছু সময় পর কেটে যাবে। আর আমি তোমাকে ভালোবাসি কোনো কারণ ছাড়াই, অহেতুক। আচ্ছা বুঝলাম, এখন বাসায় যাও, অনেক রাত হয়েছে। আচ্ছা যাচ্ছি, কিন্তু আবার কবে দেখা হবে? রাশমিক একটা মুচকি হাসি দিয়ে উত্তর দিল, এখন থেকে তোমার আর আমার দেখা প্রতিদিনই হবে, কিন্তু তুমি আমাকে চিনতে পারবে না। মানে? চিনতে পারবো না কেন? ওই যে বললাম রহস্য। দূর, দেখো তোমার রহস্য, আমি গেলাম। নওরিন চলে গেল সেখান থেকে। রাশমিক এক দৃষ্টিতে তাকিয়ে আছে নওরিনের চলে যাওয়ার দিকে। হয়তো রাশমিকও স্বপ্ন দেখে নওরিনের মতো, কিন্তু সব স্বপ্ন যে পূরণ হয় না, কিন্তু স্বপ্ন কল্পনাতেই রয়ে যায়, বাস্তবে তা বেমানান। আর নওরিন ধীরে ধীরে চলে যাচ্ছে রাশমিকের দৃষ্টির বাইরে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে রাশমিকও যাত্রা শুরু করলো ওর বাসার উদ্দেশ্যে। প্রায় 1.5 ঘন্টার যাত্রাপথ অতিক্রম করে রাশমিক ওর বাসায় এসে পৌঁছলো। রুমে গিয়ে ফ্রেশ হয়ে ও আবার মাফিয়া কিংডাংয়ের ফাইলটা নিয়ে বসে পড়লো ওর বিছানার উপরে। এবার ওর লক্ষ্য হলো মাফিয়া কিংডাংয়ের একজন সদস্যকে পরপারে পাঠিয়ে দেওয়া। তবে নিহানকে ও কোথায় পাবে? নিহান তো এক জায়গায় বেশি দিন থাকে না। হঠাৎ রাশমিকের মুখে মুচকি হাসি ফুটে উঠলো। হয়তো ও পেয়ে গেছে নিহানের খোঁজ বের করার রাস্তা। এসব কথা ভাবতে ভাবতে কখন যে ও ঘুমের দেশে পাড়ি জমিয়েছে সেটার খেয়াল নেই। পরের দিন সকালে নওরিন আর ওর গ্যাংয়ের কিছু ছেলে মিলে আড্ডা দিচ্ছিল ভার্সিটির গেটের সামনে। রাশমিক ভার্সিটির গেট অতিক্রম করে গুটি গুটি পায়ে এগিয়ে চলছে সামনের দিকে। হঠাৎ কে যেন পিছন থেকে ওর নাম ধরে ডাক দিল, আর রাশমিকও হয়তো জানতো যে ওকে কেউ ডাক দিবে। ও পিছনে ঘুরে দেখে নওরিন ওকে হাত দিয়ে ইশারা করে ওর দিকে যেতে বলছে। রাশমিকও আর দেরি না করে ধীর পায়ে এগিয়ে গেল নওরিনের দিকে এবং ওর সামনে গিয়ে বলল, জি বলুন, কেন ডেকেছেন? তুই আগে ঢাকা ভার্সিটিতে পড়তি? জি কেন? তাহলে ওইখানের কেউ তোকে চেনে না কেন? আপনাকে সেটা কে বলেছে? কারো বলার অপেক্ষায় আমি থাকি না। রাশমিক একটা মুচকি হাসি দিয়ে বলল, তাই নাকি? ওই তুই আমার সামনে হাসবি না বলে দিলাম, তোর হাসি আমার একদম সহ্য হয় না। আচ্ছা তাহলে আমি এখন আসছি, আমার ক্লাসের দেরি হয়ে যাচ্ছে। রাশমিকের কথার প্রতি উত্তরে রাকিব বলে উঠলো, তোর এত সাহস কোথা থেকে আসে? হ্যাঁ, আপু তোকে যেতে বলছে নাকি? যে তুই চলে যাবি? জানের মায়া নেই? লাইফটা আমার, সো আমি কি করব আর কোথায় থাকবো কোথায় যাব সেটাও দেখার দায়িত্ব আমার। সেটার জন্য আপনাদের পারমিশন নেবার প্রয়োজন বোধ করছি না আমি। রাশমিকের কথা শেষ হওয়ার সাথে সাথে নওরিন বসা থেকে উঠে দাঁড়ালো। তোর মুখে অনেক বলি ফুটেছে তাই না? একদম তোকে মেরে ফেলবো বলে দিলাম। আচ্ছা যখন মারবেন তখন ডাক দিয়েন, আমি এখন যাই। কথাটা বলে রাশমিক চলে আসে ওদের সামনে থেকে। রাশমিকের চলে যাবার পরে সেখানে আগমন ঘটলো আবির, মাহিমা, তাসরিফের। নওরিন ওদেরকে দেখেই জড়িয়ে ধরলো এবং বলল, কিরে তোরা? কেন, ডার্ক কুইনের রাজ্যে কি আমাদের ঢোকা বারণ নাকি? আরে ধুর, আমি কি তাই বলেছি নাকি? আমি এই সিলেটের কুইন হতে পারি, কিন্তু তোরা তো বাংলাদেশের কিংয়ের কলিজার টুকরা। তোর সাথে কথাই পারবো না, সেটা আমরা খুব ভালো করেই জানি। এখন বল তুই কেমন আছিস? ভালো নেই রে। নওরিনের কথার প্রতি উত্তরে মাহিম কিছুটা কৌতূহলী হয়ে বলল, কেন, তোর আবার কি হলো? কপাল রে, সব কপাল। যেদিন তোরা আমাকে ভাবি বলে ডাকবি সেদিন থেকে আমি ভালো থাকবো। তোদের রসকসীন ভাই তো আমার ভালোবাসাটাই বুঝলো না। আশাইলি রে বোন, ভাইকে এখন তুই কোনোভাবেই রাজি করাতে পারবি না। ভাই একটা মিশনে আছে, আর সেটা যতদিন না শেষ করতে পারছে ততদিন পর্যন্ত তোর কোনো চান্স নেই। তোদের ভাইও আমাকে বললো তার একটা লক্ষ্য আছে, আর তোরাও সেটাই বলছিস, কিন্তু মিশনটা কিসের? এখানে এখন বলতে পারবো না, পরে বলবো নে। সেটা না হয় বুঝলাম, কিন্তু তোরা কালকে আমার গ্যাংয়ের একটা ছেলেকে মেরেছিস কেন? নওরিনের কথা শেষ হবার সাথে সাথে তাসরিফ রাকিবকে উদ্দেশ্য করে বলল, রাকিব তুই নওরিনকে কিছু বলিসনি? জি ভাই বলছিলাম তো। রাকিবের কথার মাঝে বাদ সেজে নওরিন বলে উঠলো, আরে রাকিব আমাকে সব কিছু বলেছে, কিন্তু আমি তোদের কাছ থেকে শুনতে চাই। তোকে তো বললাম এখানে সবার সামনে সব কিছু বলতে পারবো না। তাসরিফের কথা শেষ হলে নওরিন রাকিব এবং ওর গ্যাংয়ের বাকি ছেলেদের উদ্দেশ্য করে বলল, রাকিব তুই ওদেরকে নিয়ে একটু ওই দিকে যা, আমি আসছি। আচ্ছা আপু। অতঃপর রাকিব ওদের সবাইকে নিয়ে ওখান থেকে চলে গেলে নওরিন রাকিবের দিকে তাকিয়ে বলল, এবার বল সব কিছু। তুই তো জানিস যে আম্মু মারা গেছে। শুনছিলাম তিনি নাকি আত্মহত্যা করেছিলেন। না, তাকে খুন করা হয়েছিল। কি? কে করেছে? নওরিন আর আবিরের কথার মাঝে বাদ সেজে
নাহিম বলল, মাফিয়া কিং গ্যাংয়ের কেউ মেরেছে আম্মুকে, কিন্তু খুনটাকে এমনভাবে সাজানো হয়েছে যে ভাই যাতে মনে করেন আম্মু ভাইয়ের জন্য আত্মহত্যা করছে। আর আম্মুর মৃত্যুর পর ভাই এই শহরে এসে পড়েছে সব কিছু ছেড়ে দিয়ে। আমরা অনেক কষ্টে ভাইকে খুঁজে বের করেছি, আর এখন ভাইয়ের একমাত্র উদ্দেশ্য হলো মাফিয়া কিং গ্যাংকে শেষ করা। গতকাল রাতে তোর গ্যাংয়ের যে ছেলেটাকে ভাই মেরেছে ও মাফিয়া কিং গ্যাংয়ের ইনফর্মার ছিল। আচ্ছা সবই তো বুঝলাম, কিন্তু রাশ এখন কোথায়? নরেনের প্রশ্নের জবাবে তাসিম আস্তে আস্তে উত্তর দিল, ভাই তোদের চোখের সামনেই আছে, কিন্তু তুই চিনতে পারছিস না। তোরাও কি ওই জোকারটার সাথে সাথে পাগল হয়ে গেছোস? রহস্য করে কথা বলছিস নাকি? সরাসরি বল না, ও কোথায় আছে? সরি রে, বলতে পারবো না, ভাই বলতে বারণ করেছে। আচ্ছা বাদ দে, এখন বল ক্লাসে যাবি নাকি আড্ডা দিবি? দূর, ক্লাস করতে কে ভার্সিটিতে আসে? চল আড্ডা দিব। আসে রে আসে, অনেকেই আছে বাবা মায়ের ভদ্র ছেলে যারা ভার্সিটিতে আসে শুধু ক্লাস করার জন্য। আমরা অত ভদ্র নই রে বোন, তাই চল আড্ডা দিব। হা হা। আচ্ছা চল। অন্যদিকে রাশমিক শহীদ মিনারের সামনে একা একা বসে আছে আর এক ধ্যানে তাকিয়ে আছে আকাশের দিকে। হঠাৎ ওর ধ্যান ভাঙলো একটা মেয়েলি কণ্ঠস্বরের আওয়াজ শুনে। ওর সামনের দিকে তাকিয়ে দেখে নিতু দাঁড়িয়ে আছে ওর থেকে কিছুটা দূরে। নিতু ধীরে ধীরে রাশমিকের দিকে এগিয়ে এসে বলল, কি এত ভাবছেন মিস্টার গ্যাংস্টার? নিতুর মুখে গ্যাংস্টার শব্দটা শুনে রাশমিক কিছুটা অবাক হলেও পুনরায় নিজেকে স্বাভাবিক করে বলল, গ্যাংস্টার মানে? আরে এত অবাক হচ্ছ কেন? আমি তো একটু মজা করে বললাম। ও আচ্ছা। নিতু রাশমিকের পাশে বসতে বসতে বলল, তোমার কি মন খারাপ? না, হঠাৎ মায়ের কথা মনে পড়ে গেল তো, তাই আর কি। থাক, মন খারাপ করো না, একদিন না একদিন তো সবাইকে চলে যেতেই হয়, তাই না? ওয়েট ওয়েট, তুমি কি করে জানলে যে আমার আম্মু বেঁচে নেই? রাশমিকের প্রশ্নে নিতু কিছু সময়ের জন্য বাকরুদ্ধ হয়ে গেল এবং মনে মনে বলল, ধুর দূর, ধরা পড়ে গেলাম নাকি? নিতু নীরবতা দেখে রাশমিক আবারও বলে উঠলো, কি হলো, কথা বলছো না কেন? নিতু সামান্য গাবড়ে গিয়ে উত্তর দিল, না মানে ওই আর কি, মনে পড়ছে বললে তো তাই আন্দাজ করে বললাম। ও আচ্ছা চলো তোমাকে একটা জায়গায় নিয়ে যাই, দেখবে সেখানে গেলে তোমার মন একদম ভালো হয়ে যাবে। বলার জন্য ধন্যবাদ, কিন্তু আমি এখন যেতে পারবো না, আমার ক্লাস আছে। প্লিজ প্লিজ চলো, দেখবে তোমার অনেক ভালো লাগবে। আমাকে যদি বন্ধু ভেবে থাকো তাহলে প্লিজ প্লিজ না করো না। আচ্ছা চলো। চলো। অতঃপর রাশমিক আর নিতু শহীদ মিনার থেকে উঠে গুটি গুটি পায়ে হেঁটে চলছে ভার্সিটির গেটের দিকে। কিন্তু কিছু দূর যাবার পরেই গাইস 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 তো এইটা ছিল গ্যাংস্টার গল্পের পার্ট 2। তো জানি না আপনাদের কাছে পার্ট 2 কেমন লাগছে, বাট আমার কাছে তো পড়তে এটা খুব ইন্টারেস্টিং লাগছে আর একটু সাসপেন্সে ভালো লাগছে। তো আপনারা যদি পার্ট 3 চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি খুব তাড়াতাড়ি পার্ট 3 নিয়ে চলে আসবো। তো তত সময় পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।